অনেক অ্যাজমা পেশেন্ট আছে যে তাদের অ্যাজমাটা কন্ট্রোল হয় না। অনেকে কমপ্লেন করেন, আমি তো অনেক ওষুধ খাচ্ছি, আমার শ্বাসকষ্ট কেন ভালো হচ্ছে না, আমার কাশি কেন ভালো হচ্ছে না, আমি কেন স্বাভাবিক কাজকর্ম করতে পারি না। তো খেয়াল রাখবেন যে আমরা সবসময় বলি যে অ্যাজমা একটা কন্ট্রোলেবল ডিজিজ, এবং এটা ওষুধটা নিয়মিত কন্টিনিউ করতে হয়, কিছু নিয়মকানুন মানতে হয়। তো কাদের কন্ট্রোল হয় না বা কাদের অ্যাজমা সহজে ভালো হয় না? 1 নাম্বার পেশেন্ট যেটা হচ্ছে যে অ্যাজমাতে মেইন ওষুধ কি, যে আপনার ইনহেলার। আপনি গ্যাসটা নেবেন, ইনহেলারটা ঠিকভাবে নেবেন। আপনার সমস্যা ফুসফুসে, তো যে ইনহেলারটা সরাসরি ফুসফুসে যাবে, ফুসফুসে কাজ করবে। তো অনেকেই করে কি ইনহেলারটা বন্ধ করে দেয়, শুধু ওষুধ খেয়ে অ্যাজমা কন্ট্রোল করার চেষ্টা করে, তো তাদের অ্যাজমাটা কন্ট্রোল হয় না। ঠিক আছে, অনেকে করে কি ইনহেলার নিচ্ছেন, কিন্তু যেই ইনহেলার 2 ধরনের, একটা ইনহেলার আপনার অ্যাজমাটা কন্ট্রোল রাখবে সারা বছর, আর একটা ইনহেলার কি করবে, ইমিডিয়েট রিলিফ দিবে। মানে আপনার কাশি হলো, ইনহেলার নিলে আপনার কাশি ভালো হয়ে যাবে। আপনার বুকে চাপ লাগতেছে, আপনি ইনহেলার নিলেন, বুকের চাপ চলে যাবে। তো এইটা হচ্ছে রিলিভার, এটা কিন্তু আপনার অ্যাজমাটা কন্ট্রোল রাখবে না। তো সবাই করে কি ওটার দাম কম এবং এটা যে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তো তারা করে ওই ইনহেলারটাই নেয়, কিন্তু যে ইনহেলারটা সবসময় নিতে হবে এটা ওনারা বন্ধ করে দেয়। তো এইসব পেশেন্টদের অ্যাজমাটা কন্ট্রোল হয় না এবং পরবর্তীতে তাদের অনেক সাফারিংস হয়, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তো এটা গেল ইনহেলার বা ওষুধের ব্যাপার। তো আরও কী কী কারণে অ্যাজমাটা আনকন্ট্রোল থাকে? দেখবেন যে অনেক পেশেন্ট অ্যাজমা অনেক ওবেস থাকে, মোটা থাকে, ফ্যাটি থাকে। তো যারা একটু মোটা থাকবে তাদের কিন্তু অ্যাজমা সহজে কন্ট্রোল হবে না। কারণ কি, তাদের নাক ডাকবে, নাক ডাকা যাদের পেশেন্ট, তারা যদি নাক ডাকা চিকিৎসা না করেন তাদের অ্যাজমা কন্ট্রোল হবে না। যাদের একটু মোটা থাকবেন তাদের কি হয় যে পেট বড় হয়ে যায়, তো ফুসফুস তো জায়গা পায় না, পেট বড়োর কারণে ফুসফুসটা আরও উপরের দিকে চলে আসে, তখন সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, যতটুকু ডিমান্ড এতটুকু ডিমান্ড সে দিতে পারে না, দেখবেন তার অ্যাজমাটা আনকন্ট্রোল থাকে। অনেক সময় দেখবেন যে যারা একটা মোটা থাকে বা যারা একটা অ্যাজমা পেশেন্ট, তাদের বলি আমরা জার্ড বলি, রিফ্লাক্স বলি, বা ওই যে বুক জ্বলে, আপনার দেখা যায় কোনো কিছু খেতে গেলে বুক জ্বলে যায়, শোয়ার পরে বুক জ্বলে যায়। তো তাদের কি হয়, যেসব অ্যাজমা পেশেন্ট আপনার ইনহেলার নেয় বা কিছু ওষুধ নেয়, ওষুধের কারণে যেই আপনার খাদ্যনালীর যেটা বন্ধ থাকে, স্ফিংটার বলি আমরা, এটা খুলে যায়, এটা দুর্বল হয়ে যায়, যার কারণে আপনার খাবারের পর যে অ্যাসিডটা এটা উপরের দিকে চলে আসে। এটা যাদের বেশি হয়, তারা যদি খাবারের সময় কেউ পানি খায় বা মনে করেন যে খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে গেল, 2 ঘন্টা পরে যদি না শোন, তখন যদি তাদের আপনার অ্যাজমাটা আনকন্ট্রোল থাকে, তখন কিন্তু শুধু আপনার অ্যাজমার ওষুধ দিলে তাদের অ্যাজমা কন্ট্রোল হবে না। সাথে যদি আপনার এই গ্যাসের চিকিৎসা, যে আলসারের চিকিৎসা বলে আমরা বা জার্ড বলি, রিফ্লাক্স বলি, এটা চিকিৎসা না করেন, তাতে তার অ্যাজমা কন্ট্রোল হবে না। অনেক পেশেন্টে দেখবেন যে অ্যাজমাতে ফুড অ্যালার্জি থাকে। আমরা বলি যে যদি কোনো বাচ্চার খাবার অ্যালার্জি থাকে, তার 4 গুণ বেড়ে যায় অ্যাজমা রিস্ক। এবং অ্যাজমাতে বা হাঁপানিতে যত পেশেন্ট মারা যায়, সবচেয়ে বেশি পেশেন্ট মারা যায় এই রিয়েকশনে, যাদের এই অ্যানাফিলাক্সি রিয়েকশন হয়। কারণ অ্যাজমার পেশেন্ট এই জন্য যে কোনো জায়গায় মনে করেন ফাস্টফুড বা বাইরে খাবার খেতে গেলেন, আপনার কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার যদি খাবার অ্যালার্জি থাকে, আপনি খাবার খাওয়ার সময় খুবই সাবধান। কারণ এই খাবারের রিয়েকশনে বা অ্যানাফিলাক্সি রিয়েকশনে অনেক অ্যাজমা পেশেন্ট মারা যায়। অ্যাজমা পেশেন্টে কী হয়, যে সে তো স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারে না, যে মনে করেন বন্ধুর সাথে গিয়ে সাঁতার কাটলো বা বন্ধুর সাথে খেলাধুলা করতে হলে করতে পারে না, তার কী হবে, তার অ্যাংজাইটি হয়, তার ডিপ্রেশনে চলে আসে। তো শুধু অ্যাজমার চিকিৎসা করলেই হবে না, সাথে যদি কারো এরকম সমস্যা থেকে থাকে, ডাক্তার হিস্ট্রি নিয়ে তার এই ডিপ্রেশনের চিকিৎসা করতে হবে, তার এই টেনশনের চিকিৎসা করতে হবে, নাহলে কিন্তু তার অ্যাজমা পুরোপুরি ভালো হবে না। অনেক পেশেন্ট দেখবেন যে অ্যাজমা ভালো হচ্ছে না, তার নাক বন্ধ থাকে, তার হাঁচি হয়, তার ঘন ঘন মাথা ব্যথা হয়, তার নাকে সে ঠিকমতো গন্ধ পাচ্ছে না। আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস। এবং আমাদের দেশে বর্তমানে কি হয়, যে এয়ার পলিউশন আছে, বায়ু দূষণের মাত্রাটা অনেক বেশি। আপনি তো শ্বাস নাক দিয়েই নেবেন নাকি, তো এই যে নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, আপনার নাকের মাংস বেড়ে যাচ্ছে, নাকে পলিপ হচ্ছে, সাইনাসের সমস্যা হচ্ছে। তো আপনার অ্যাজমার সাথে যদি এই চিকিৎসাগুলো না করেন, সাইনাসের চিকিৎসা না করেন, অ্যালার্জি চিকিৎসা না করেন, নাক ডাকার চিকিৎসা না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাজমা ভালো হবে না। তো অ্যাজমা চিকিৎসা করতে হলে কম্প্রিহেন্সিভ চিকিৎসা করতে হবে। শুধু যদি আপনাকে যদি ইনহেলার দিয়ে দিলাম, আপনি একটা মন্টিলিভার দিয়ে দিলাম, অ্যাজমা চিকিৎসা করলে তা না। তো অ্যাজমা চিকিৎসার সময় আমাদের এই সবগুলো জিনিস খেয়াল রাখতে হবে। আপনার কোনো নাকের সমস্যা আছে কিনা, আপনার কোনো খাবারের সমস্যা আছে কিনা, আপনার ওজন বেড়ে যাচ্ছে কিনা, আপনি কোনো টেনশন করেন কিনা, আপনার রিফ্লাক্স জার্ড যেটা বলে এটা হচ্ছে কিনা। তো এই সবগুলো মিলে যদি আপনার চিকিৎসা করি, তাহলে আপনার অ্যাজমা ইনশাল্লাহ কন্ট্রোল থাকবে। জি, ধন্যবাদ।